সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ফিরছে রিফাইন্ড আওয়ামী লীগ, বড় খেলোয়াড় খলিলুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির আগের আমলের মতো কৃষকের উপর বন্দুক ঠেকাতে কয়দিন বাকি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিশ্ব সাহিত্য কেন্দ্রের রিডিং হ্যাবিট প্রকল্পে অস্বচ্ছতার অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নৌফেলের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ মুজিব মুজিব করে বলেই কি বিএনপির বর্ণমালা থেকে ম বাদ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে গেল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের সংঘর্ষে 2 নেতা বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংকার বাস্টারেও অভেদ্য ইরানের পিক অ্যাক্স মাউন্টেন, সেখানেই কি চলছে পরমাণু সমৃদ্ধকরণ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ জামায়াতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, তবে আপোষ না করার ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হরমুজ অতিক্রম করতে চাইলে প্রতিটি জাহাজ টার্গেট করা হবে IRGC। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দলটা আওয়ামী লীগ জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে দলটা বছরের পর বছর জড়িয়েছিল। বিশ্লেষকদের মতে এই দলটিকে বাদ দিয়ে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় আসীন হবার পিছনে আওয়ামী লীগের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারের সময় বিএনপি নেতাদের সঙ্গে প্রচার মঞ্চে আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল। তারেকের দলের তরফ থেকে আওয়ামী লীগারদের কাছে ভোট চাওয়া হয়েছিল। তারা যে এই বিপুল পরিমাণে ভোট পেয়েছে তার একটা বড় কারণ আওয়ামী লীগের ভোটের একটি বিরাট অংশ বিএনপির ভোট বাক্সে পড়েছে। বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। জামায়াত প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এখন সেই প্রশ্নটা নিয়ে চর্চা শুরু হয়েছে, আওয়ামী লীগ কবে ফিরবে? যদি ফেরে, কিভাবে তাদের প্রত্যাবর্তন ঘটবে? হাসিনাই বা দেশে ফিরবেন কবে? তারেক রহমান কি তাকে এবং তার দলকে ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা করবে? আওয়ামী লীগ ফিরবে না, এ তো হতে পারে না। তারা ফিরবে, তবে ভিন্ন রূপে। এই ব্যাপারে বড় ভূমিকা নিতে চলেছেন খলিলুর রহমান, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কোনো মহল থেকে বলা হচ্ছে খলিলুর রহমান পূর্বতন তদারকি সরকারেও ছিলেন। তারেক রহমান সরকারেও তাকে রাখা হয়েছে, বিএনপি সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রী। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে খলিলুর রহমান আসলে ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করছে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে ডিপ স্টেট এবং খলিলুরের মধ্যে একটি গোপন রফা হয়েছে বলে অনেকে মনে করছে। তাই হাসিনার দলের প্রত্যাবর্তন হবে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে। বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ভারতের। এই পরিকল্পনার মূল উদ্দেশ্যে শেখ হাসিনার সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া আওয়ামী লীগের একটি অংশকে পুনর্বাসন দেওয়া। এর ফলে তারা জাতীয় রাজনীতিতে টিকে থাকতে পারবে। ভবিষ্যতের নির্বাচনে তারা অংশ নিতে পারবে। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। লীগ সুপ্রিমো চাইছে তার দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতে না পারলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে। গত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ চরম আকার নিয়েছে। নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশের রাজনীতি 2 ভাগে বিভক্ত, 1 আওয়ামী লীগ ও 2 আওয়ামী বিরোধী। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। 24-এর গণ আন্দোলনের জেরে তাদের সরে যেতে হয়েছে। ক্ষমতায় আসীন হন মোহাম্মদ ইউনুস। মানুষ তার সরকারের থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল। ইউনুস সরকার তাদের কোনো আশা পূর্ণ করতে পারেনি। এই প্রসঙ্গে তারা আওয়ামী লীগের ওপর ওই সরকারের জারি করা নিষেধাজ্ঞা নিয়েও মত প্রকাশ করেছেন। তাদের মতে এই নিষেধাজ্ঞার কোনো মূল্য নেই, আর বিএনপি যদি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার নাও করে তাহলেও আওয়ামী লীগের কিছু যাবে আসবে না।
কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়, তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনমলে বাংলাদেশের সার্বিকভাবে উন্নত হয়েছে। বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের 2 বৃহৎ সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো। আবার অ্যামোনিয়া সংকটে বন্ধ হওয়ার পথে DAP-FCL এর ব্যবস্থাপনা মণ্ডলী পরিচালক মোহাম্মদ মইনুল হক জানিয়েছেন, আগামী সপ্তাহ নাগাদ CUFL কাফকো চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ করতে না পারলে তার কারখানাটিও বন্ধ হয়ে যাবে। এদিকে গ্যাস সংকটের ২৭ দিন বন্ধ ছিল নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার সার উৎপাদন। সরকার সংকট নেই বললেও তীব্র গ্যাস সংকটে ভুগছে গোটা দেশ। এর ফলশ্রুতিতে বন্ধ হয়ে যাচ্ছে সার কারখানা, প্রভাব পড়ছে অন্যান্য শিল্প কারখানার উৎপাদনেও। বিদ্যুৎ খাতেও চাপ বেড়েছে। বিগত কয়েক মাস ধরেই দেশ ও জাতি গ্যাস সংকটে ভুগছে, অথচ অথর্ব ইউনুসের অবৈধ সরকারের মতোই বিএনপি সরকারও সংকট মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমাদের মনে পড়ে ১৯৯৫ সালে কৃষকদের সার না দিয়ে কালোবাজারের মাধ্যমে সার বিক্রি করে দেশে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সে সময়ের বিএনপি জামায়াত জোট সরকার। কৃষককে সুলভ মূল্যে সার না দিতে পারলে তা নিয়ে কালোবাজারের বিরুদ্ধে কৃষকরা দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ১৯৯৫ সালের ১৫ই মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। নির্মম বুলেটের আঘাতে কৃষকদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করার অপচেষ্টা এ জাতি ভোলেনি। বিএনপি ২০০১ থেকে ২০০৬ শাসনামলেও সারের দাবিতে কৃষক হত্যার মতো জঘন্য অপরাধ করেছে। সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর ও রাজশাহীতে কৃষকরা কফিন ও কাফন নিয়ে সড়ক মহাসড়ক অবরোধ করেছিল। কিন্তু নির্দয় বিএনপি সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে সাধারণ কৃষকদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আন্দোলন দমনের অপচেষ্টা চালায়। তৎকালীন বিএনপি সরকার কুড়িগ্রাম ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১২ জন কৃষককে গুলি করে হত্যা করেছে সে সময়। ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল বোরো এবং ইরি চাষ। সেবারে কৃত্রিম সার সংকট তৈরি করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক এবং তার সহযোগীদের দ্বারা গঠিত একটি সিন্ডিকেট। এমনকি বিএনপির দুর্বৃত্তরা ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে লাখ লাখ বস্তা সার লুট করেছিল। টাকা ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ছাত্রদলের এক নেতা নিহত হন। এবার আগে থেকেই দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট ইউনুস গং এবং এদেরকে প্রশ্রয় দিয়েছে বিএনপি জামায়াতের সম্মিলিত সমর্থন। গ্যাস, তেল ও বিদ্যুতের পাশাপাশি তৈরি হচ্ছে সার সংকটও। সংকট মোকাবিলায় বিএনপির সফলতার ছিটেফোঁটাও দেখেনি বাংলাদেশ। বিএনপি কি আদৌ চায় সংকট নিরসন, নাকি সংকটের আড়ালে সেই স্বভাবসুলভ হরিলুট চলছেই? কৃষক যদি সারের অভাবে দুর্ভোগে পড়ে, তবে স্বাভাবিকভাবেই প্রতিবারের ন্যায় এবারও আন্দোলন হবে। ধানের শীষ দেখিয়ে রাজনীতি করা দল বিএনপি ক্ষমতায় গিয়ে প্রতিবারই কৃষক হত্যারত কালিমা নিজের গায়ে মেখেছে। বিষয়টা ভাবলে সত্যিই হতবাক লাগে। আবারও সেই সার সংকটের দিকে বাংলাদেশ। তবে কি এবারও কৃষকের বুকে গুলি চালাবে বিএনপি সরকার? বিশ্ব সাহিত্য কেন্দ্রের রিডিং হ্যাবিট প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল ও প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হকের মধ্যে পাল্টাপাল্টি যুক্তিতর্ক শুরু হয়েছে। নফেলের অভিযোগ, প্রকল্পের বিপুল অর্থ প্রান্তিক শিক্ষার্থীদের উন্নয়নে ব্যয় না হয়ে রাজধানীর বিলাসবহুল অফিস ও এনজিও কাঠামোর পেছনে খরচ হয়েছে। সম্প্রতি আনিসুল হক তার ফেসবুক পেজে দাবি করেন, বঙ্গবন্ধুর বই তালিকায় না থাকায় সাবেক শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল বিশ্ব সাহিত্য কেন্দ্রের ফাইল আটকে দিয়েছিলেন। এর জবাবে নফেল তার ভেরিফাইড পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে প্রকৃত কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, ফাইল আটকানোর বিষয়টি কেবল বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে গভীর আর্থিক ও কৌশলগত কারণ ছিল। সাবেক শিক্ষামন্ত্রী নফেল তার পোস্টে উল্লেখ করেন যে প্রকল্পের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা প্রভাব মূল্যায়ন অনুযায়ী বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতি বছর সরকারের কাছ থেকে প্রায় ৪০-৫০ কোটি টাকা গ্রহণ করত। এই অর্থের একটি বড় অংশ ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা, উচ্চ কনসালটেন্সি ফি এবং বিশাল এনজিও কাঠামোর পেছনে ব্যয় হতো।
নফেল দাবি করেন, রাজধানীর এলিট শ্রেণীর জন্য কিছু কার্যক্রম আকর্ষণীয় মনে হলেও গ্রাম ও মফস্বলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রকল্পের কোনো কার্যকর প্রভাব পড়েনি। সাবেক প্রভাবশালী আমলা ও সুশীল সমাজের একটি নির্দিষ্ট অংশ এই অর্থের প্রবাহ সচল রাখতে তদবির করত বলে তিনি অভিযোগ করেন। তিনি মনে করেন, এই বিপুল অর্থ ঢাকার একটি নির্দিষ্ট সংস্থাকে না দিয়ে জেলা পর্যায়ের সরকারি পাঠাগারগুলোকে দিলে সারা দেশে সত্যিকারের পাঠাভ্যাস গড়ে উঠত। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদকে ব্যক্তিগতভাবে সম্মান জানিয়েও নওফেল বলেন, আলোকিত মানুষ গড়ার মিষ্টি কথার আড়ালে কোটি কোটি টাকার হিসাব অস্বচ্ছ থাকলে তার জবাবদিহি প্রয়োজন। তিনি আরও ইঙ্গিত দেন যে বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে সত্যিকারের পাঠাভ্যাস গড়ে তোলা সম্ভব নয়। নওফেলের এই অবস্থানকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বিশ্বসাহিত্য কেন্দ্রগুলোর মতো প্রতিষ্ঠানগুলো তরুণ সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে নিষ্ক্রিয় করার পেছনে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে বৈদেশিক পুরস্কারপ্রাপ্ত সংস্থাগুলোর রাজনৈতিক ও আদর্শিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী তার এই 200 দিনের মেয়াদে এই শুভঙ্করের ফাঁকি পুরোপুরি বন্ধ করতে না পারাকে নিজের ব্যর্থতা হিসেবেও স্বীকার করে নিয়েছেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্র বা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস সেরেক সাবেক কর্মকর্তার সঙ্গে দিন কয়েক আগে ফোনে কথা হচ্ছিল। কলকাতা পর্ব মিটিয়ে বেশ বছর কয়েক আগে দেশে ফিরে গিয়েছেন তিনি। তার আমন্ত্রণেই প্রথম 9 সার্কাস অ্যাভিনিউ, যা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণি নামে পরিচিত, সেই ঐতিহাসিক বাড়িটিতে গিয়েছিলাম। 1971 সালের 18 এপ্রিল দুপুর 12:41 পর্যন্ত যে বাড়িটি ছিল পাকিস্তানের ডেপুটি হাইকমিশন অফিস, ডেপুটি হাইকমিশনার এম হোসেন আলী সেদিন তার 65 জন বাঙালি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে দূতাবাসের ছাদে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেছিলেন। আগের দিন কুষ্টিয়ার মেহেরপুরের আম্রকুঞ্জে শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। হোসেন আলীর বিদ্রোহ ছিল সেই সরকারের তাৎক্ষণিক বড় প্রাপ্তি। বাংলাদেশ পাকিস্তান মুক্ত হওয়ার আগেই কলকাতায় ঢিল ছোড়া দূরে দুটি বাড়িতে ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের সদর দপ্তর এবং বিদেশের মাটিতে সেদেশের প্রথম দূতাবাস। স্বভাবতই গোটা দুনিয়ার সংবাদ মাধ্যমে কলকাতায় কর্মরত বাঙালি কূটনীতিকের বিদ্রোহের খবর বিশ্ব কূটনীতিক মহলে তুমুল সাড়া ফেলেছিল। আমার পরিচিত সেই বাংলাদেশি কূটনীতিক কথায় কথায় মনে করিয়ে দিলেন, দেশের স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে জুড়ে থাকা ঐতিহাসিক দিনটি পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস হিসেবে বিদেশের সব দপ্তরে পালনের সিদ্ধান্ত নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার, কিন্তু ইউনূস সরকার দিনটি পালন করেনি। শুনলাম এবারও পালিত হয়নি দিনটি, কারণ ঢাকার পররাষ্ট্র মন্ত্রক থেকে এই ব্যাপারে কোনো নির্দেশিকা ছিল না। কারণ গত 11ই মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ বিজ্ঞপ্তিতে যে ছুটি ও সরকারি দিবস উদযাপনের দিনগুলির উল্লেখ করেছে তাতে 18 এপ্রিলের উল্লেখ নেই। 1971-এর 16 ডিসেম্বর ঢাকায় পাক সেনার আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তি ঘটলেও 9 মাসব্যাপী স্বাধীনতা সংগ্রামের সাফল্যের পিছনে মার্চ ও এপ্রিলের ভূমিকা তুলনামূলকভাবে বেশি। স্বাধীনতা, মুক্তির প্রত্যাশা সম্ভাবনাময় এবং দৃঢ় হয়েছিল এই 2 মাসে। সে বছর 7 মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, 25 মার্চ রাতে পাকবাহিনীর অপারেশন সার্চ লাইট নামক হত্যাযজ্ঞের প্রতিবাদে 26 মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের সিদ্ধান্ত, 17 এপ্রিল সেই সরকারের শপথ গ্রহণ ছিল বাঙালির প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের একটি মাইল ফলক। অথচ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মতো তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারও স্বাধীনতা দিবস বাদে বাকি দিনগুলিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করল না। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধকালীন সেই সরকারের অধীনেই তিনি যুদ্ধ করেছিলেন, যে সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংসদের অধিবেশন চলমান, 17 এপ্রিল স্পিকার নিজের নির্বাচনী এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। আশ্চর্য হলাম, বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিনটির কথা তার ভাষণে ছিল না, অথচ প্রত্যক্ষদর্শীর চমৎকার বর্ণনা শোনাতে পারতেন তিনি। এভাবেই ইতিহাসের গতিরুদ্ধ হয়। যেমন শেখ মুজিব নাকি মেজর জিয়া, মুক্তিযুদ্ধের প্রথম ঘোষক কে, এই বিতর্কে চাপা পড়ে যাচ্ছে একজন সেনাকর্তার পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ। দুর্ভাগ্যের হল, জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি প্রয়াত নেতার সেই কৃতিত্ব ঊর্ধ্বে তুলে ধরার পরিবর্তে মুজিবুর রহমানের অবদানকে খাটো করতে বেশি ব্যস্ত।
একজন সেনা কর্মকর্তা কিংবা বিদেশি মিশনে কর্মরত কূটনীতিকের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকে কোনোভাবেই খাটো করার অবকাশ নেই, কারণ ধরা পড়লে দুজনেরই সাজা হতো মৃত্যুদণ্ড। অথচ কি কঠিন পরিস্থিতিতে জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন তা নিয়ে কথা বিএনপি নেতাদের মুখে শোনা যায় না। মুজিবকে অস্বীকারই তাদের যত স্বস্তি। আমার মনে হয় শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি মনোযোগ দিয়ে পাঠ করলে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক অর্থহীন, আর ইতিহাসের প্রতি দায়বদ্ধ থাকা সকলের কর্তব্য। একটি নির্বাচিত সরকার ও শাসক দলের ক্ষেত্রে তা অনেক বেশি। ক্ষমতায় থাকাকালে এই ব্যাপারে পদে পদে ভুল করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বুঝতে চাননি আমার বাবা দেশ স্বাধীন করেছে কথাটি বারবার বলে তিনি স্বাধীনতাকেই অসম্মান করছেন। তিনি এভাবে সেলস এক্সিকিউটিভের মতো বাবার কৃতিত্ব দাবি না করলেও বাংলাদেশের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানকে উন্মাদ ছাড়া কেউ অস্বীকার করবে না। যেমন এটাও ১০০% সত্য, তাজউদ্দিনদের মতো প্রজ্ঞবাদী, বাস্তববাদী, কুশলী রাজনীতিক, নির্ভেজাল নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক এবং দল ও নেতৃত্বের প্রতি অনুগত নেতাদের পাশে না পেলে শেখ মুজিবের পূর্ব পাকিস্তানের মানুষের অবিসংবাদী নেতা হয়ে ওঠা সহজ ছিল না। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দীর্ঘ ৯ মাস তারই প্রদর্শিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনার অনন্য নজির গড়েও সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মানসুর আলী এবং AHM কামারুজ্জামান সরকারি ইতিহাসের পাতায় তেমন সুজ্জ্বল নন। মুক্তিযুদ্ধের এই ৪ প্রধান রাজনৈতিক নেতৃত্বকে হত্যার সঙ্গে জুড়ে থাকা ৩রা নভেম্বরকে ভুলতে বসেছে বাংলাদেশের মানুষ। যদিও ইতিহাসের উপলব্ধি বলে তারা নেতৃত্বে না থাকলে আরও বিলম্বিত হতে পারত স্বাধীন বাংলাদেশ। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি সহ বিরোধী দলগুলির বহুদিনের অভিযোগ শেখ হাসিনার দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে। তারা শেখ মুজিব এবং আওয়ামী লীগ ছাড়া আর কোনো পক্ষকে স্বাধীনতা যুদ্ধের কৃতিত্ব দিতে চায় না। অভিযোগটি যেমন মিথ্যে নয়, অতিরঞ্জনের পাল্টা অভিযোগও উড়িয়ে দেওয়া যায় না। আবার এটাও সত্য, আওয়ামী লীগের চোখে যেমন মেজর জিয়া ব্রাত্য, একইভাবে শেখ মুজিবের কোনো অবদানকেই স্বীকার করে না বিএনপি। এ নিয়ে আওয়ামী লীগকে আক্রমণ করতে গিয়ে বিএনপি নেতারা অতীতে অভিযোগ করেছেন তাজউদ্দিন সহ জাতীয় ৪ নেতার অবদান আড়াল করছে শেখ হাসিনার সরকার। রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার মাঝেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন নির্ধারিত মূল্য। শনিবার দিবাগত রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই নতুন দামে তেল বিক্রি শুরু করে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন সহ দেশের অন্যান্য পাম্প। তেলের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উপস্থিত বাইকার ও ড্রাইভারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই হতাশা ব্যক্ত করে বলছেন এই সিদ্ধান্তের ফলে তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে গেল। এখন সব ধরনের দ্রব্যের মূল্য বাড়বে। পাম্পে তেল নিতে আসা আনোয়ার হোসেন নামের এক বাইকার ক্ষোভের সঙ্গে বলেন, দামই যদি বাড়াবে তবে তেলের এই কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কেন কষ্ট দিল, আমাদের আরও বিপদের মধ্যে ফেলে দিল। সরকারের কাছে অনেক আশা ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হল তাতে সামনে আরও ভয়াবহ দিন আসছে। সানোয়ার হোসেন নামের এক চালক এই মূল্যবৃদ্ধিকে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে অভিহিত করে বলেন, আমাদের মতো লোকজনের এখন শহরে টিকাই দায় হবে, সবকিছুর দাম তো এখন আরও বাড়বে। একই সুরে মনিরুল ইসলাম নামের অন্য এক চালক বলেন, বড়লোকদের কোনো সমস্যা নাই, সমস্যা আমাদের মতো সাধারণ মানুষের। চাল ডাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে এখন, আমরা শহরে কেমন করে বাঁচব। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে, আর পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে ১৫ টাকা। নতুন দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা করে, আর কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। পাম্পে উপস্থিত গ্রাহকরা মনে করছেন, তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর বর্ধিত মূল্যের এই ধাক্কা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সংকটের মুখে ঠেলে দিল। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য শহরে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে ঘটনা তদন্তে পৃথক কমিটিও গঠন করা হয়েছে। শনিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে জাওয়াদ রুতাবকে তার সাংগঠনিক পদ থেকে এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
একই ঘটনায় পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১২ ঘণ্টার মধ্যে তদন্ত করে লিখিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। মীর হামিদুরের কক্ষে যান ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহ গ্রুপের কর্মী মোহাম্মদ মুয়াজ। মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয় এবং হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন। পরে রাত ৯টার দিকে হামিদুর বাইরে গেলে মুয়াজ তাকে স্টিলের পাইপ দিয়ে মাথায় আঘাত করেন। এতে হামিদুরের গ্রুপের সদস্যরা মুয়াজকে ধাওয়া করলে তিনি একটি কক্ষে আশ্রয় নেন। পরবর্তীতে তাকে উদ্ধারে তার গ্রুপের সদস্যরা এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে নাফিউল ইসলাম নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়। আহত মুয়াজ ও হামিদুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামিদুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয়ের মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। মোহাম্মদ মুয়াজ ও মীর হামিদুর ময়মনসিংহ মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। মুয়াজ তানভীর আবদুল্লাহ গ্রুপের কর্মী এবং হামিদুর নূরে জাবাদ রুতাব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। ঘটনার পর শনিবার সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আগামী ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী বাগমারা ছাত্রাবাস সহ ক্যাম্পাসের হলগুলো খালি করা হয়েছে। এদিকে কলেজ কর্তৃপক্ষ পৃথকভাবে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা সেহেলি জান্নাত সুলতানার নেতৃত্বে গঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার আজ রোববার ১৯ এপ্রিল এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের খাতওয়ারি মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। আমি সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর। খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে, ফলে স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়বে। মিয়া গোলাম পরোয়ার বলেন, শিল্প কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করতে পারে। একই সঙ্গে কৃষি খাতও বড় ধরনের চাপের মুখে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সেক্রেটারি জেনারেল আরও বলেন, এমনিতেই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দেবে। তিনি আরও বলেন, অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবগুলো মূল্যায়ন করতে শুরু করেছে ইরান। তবে কূটনীতিক আলোচনার এই আবহের মধ্যেও নিজেদের অবস্থানে অনড় থাকার এবং কোনো ধরনের ছাড় না দেওয়ার কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিনে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব সামনে আনা হয়েছে। তেহরান বর্তমানে এই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান বর্তমানে তেহরানে অবস্থান করছেন এবং তিনি এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছেন। উল্লেখ্য, পাকিস্তান, মিশর ও তুরস্ক পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে কূটনীতিক তৎপরতা চালাচ্ছে।
তবে কূটনীতিক পথ খোলা থাকলেও আলোচনার টেবিলে নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে ইরান। নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে তাদের আলোচনাকারী দল সামান্যতম আপোষ, পিছু হটা বা নমনীয়তা প্রদর্শন করবে না। বিবৃতিতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলা হয়েছে ইরানের প্রতিনিধি দল তাদের পূর্ণ শক্তি দিয়ে ইরানি জাতির স্বার্থ রক্ষা করবে। এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো পর্যালোচনা করলেও নিজেদের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট মূল দাবিগুলোতে তেহরান কোনো নতি স্বীকার করতে রাজি নয়। তবে একদিকে আলোচনার প্রস্তাব পর্যালোচনা এবং অন্যদিকে আপোষ না করার প্রকাশ্য ঘোষণা মূলত আলোচনার টেবিলে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়ানোর একটি কৌশল হতে পারে। এখন দেখার বিষয় পাকিস্তানের সেনাপ্রধানের এই মধ্যস্থতা শেষ পর্যন্ত কোনো ফলপ্রসূ চুক্তির দিকে নিয়ে যায় কিনা। হরমুজ অতিক্রমের চেষ্টা করা প্রতিটি নৌযানকে টার্গেট করা হবে, এমন হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। তারা জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই জলপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গুরুত্বপূর্ণ এই জাহাজ চলাচলের পথটি পুনরায় খুলে দেওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এই নাটকীয় পরিবর্তন এল। ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিতে ISNA-তে প্রকাশিত এক বিবৃতিতে শনিবার IRGC নৌবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই প্রণালী বন্ধ থাকবে। তারা জানিয়েছে এই অবরোধ ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের চলমান যুদ্ধবিরতি চুক্তির একটি লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়েছে আমরা সতর্ক করছি পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙর করা কোনো ধরনের জাহাজ যেন নড়াচড়া না করে। হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে এবং আইন অমান্যকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন হরমুজ প্রণালী ইসলামিক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি যোগ করেন আমেরিকানরা বেশ কয়েকদিন ধরে অবরোধ ঘোষণা করে দিয়েছে। এটি আনাড়ি এবং অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত। ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সাময়িকভাবে প্রণালীটি খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরই এই নতুন ঘোষণাটি এল। গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছিলেন জলপথটি সব বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম কমে গিয়েছিল। IRGC তাদের সিদ্ধান্ত পরিবর্তনের আগে ১ ডজনের বেশি বাণিজ্যিক জাহাজ এই জলপথ অতিক্রম করেছিল। ইউনাইটেড কিংডম ম্যারিটাইম অপারেশনসের তথ্য অনুসারে শনিবার ইরানের গানবোটগুলো ২টি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে বলে জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে যে প্রণালীতে গুলি চালানোর ঘটনার সঙ্গে ভারতের পতাকাবাহী ২টি জাহাজ সংশ্লিষ্ট ছিল। এই অঞ্চলের কিছু বাণিজ্যিক জাহাজ IRGC নৌবাহিনী থেকে রেডিও বার্তা পেয়েছে। বার্তায় সতর্ক করা হয়েছে কোনো জাহাজকেই এই প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান জলপথ বন্ধ করে ওয়াশিংটনকে ব্ল্যাকমেইল করতে পারবে না। তিনি সতর্ক করেছেন যে আগামী বুধবারের বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো চুক্তিতে পৌঁছানো না হলে তিনি যুদ্ধবিরতি শেষ করে দেবেন। ট্রাম্প যোগ করেন নৌ অবরোধ পুরোদমে বহাল থাকবে। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন ইরানি নৌবাহিনী শত্রুদের ওপর এক নতুন তিক্ত পরাজয় চাপিয়ে দিতে প্রস্তুত। সামগ্রিক পরিস্থিতি বিচারে আল জাজিরার প্রতিনিধি জেইন বাসরাবি বলেছেন ইরান এবং যুক্তরাষ্ট্র আগের দিনের পরিস্থিতিতেই ফিরে গেছে। তিনি বলেন ২৪ ঘণ্টারও কম সময় আগে বিশ্ব নেতারা এই সংঘাতের একটা বড় অগ্রগতির প্রশংসা করছিলেন। তারা আশা করেছিলেন ইরান হরমুজ প্রণালী খুলে দিয়ে একটা আস্থার পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে, যা সম্ভবত একটা যুদ্ধবিরতি চুক্তি এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির দিকে নিয়ে যেতে পারে। জেইন বাসরাবি আরও বলেন মানুষ যতই হতাশ হোক না কেন এটি পুরোপুরি আশ্চর্যজনক নয়। আমরা এখন যা দেখছি তা হল আবারও সেই শুরুর অবস্থানে ফিরে যাওয়া, এবং তিনি একে দুটি পাল্টাপাল্টি অবরোধ বলে অভিহিত করেন। তেহরান থেকে আল জাজিরার আলী হাশেম বলেন ইরান বার্তা পাঠাতে এই প্রণালী ব্যবহার করছে। তিনি বলেন এটি স্পষ্ট যে ইরান এমন এক পরিস্থিতির মোকাবেলা করছে যেখানে তারা নিশ্চিত নয় যে তাদের আলোচনার টেবিলে কি আছে। তাই হরমুজ প্রণালী আবারও তাদের জন্য সক্রিয় হওয়ার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যদিও এটি একটি নেতিবাচক সম্পৃক্ততা। এটি এমন একটা জায়গা যেখান থেকে তারা আমেরিকানদের কাছে বার্তা পাঠাচ্ছেন এবং তাদের প্রভাব প্রদর্শন করছেন।